সবার যে কর্মকাণ্ড ছিল বিগত সময়টাতে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটা, সেটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে দেয়ার ইজ আ ল্যাক অফ গুড ইন্টেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশিদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন, সেটা তো আমরা জানি। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা আসলে ছিল কিনা, এটা তো অ্যাজ পার কনস্টিটিউশন হয় না। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি এসেছেন একটা ক্রাইসিস মোমেন্টে দেশের, সেইটা নিয়ে আমরা আলোচনা না করলাম, কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে উনি যে কাজটার জন্য এসেছিলেন, উনি কি সেই কাজটা করেছেন নাকি উনি অন্য কাজে বেশি মনোযোগ দিয়েছেন। দ্যাট ইজ, এইটা আমাদেরকে আসলে ডিফেক্টভাবে একটা বিষয় বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে ইন্টেনশন। অর্থাৎ আমরা জানি যে যে কোনো একটা অপরাধ সংগঠিত হলে দুইটা জিনিস দেখা হয়, একটা হচ্ছে অ্যাক্ট অফ দ্য ডিফেন্ডেন্ট অ্যান্ড দ্য মেন্সিয়া অর ইন্টেনশন অফ দ্য ডিফেন্ডেন্ট। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। শুধু অপরাধ না, যে কোনো কাজের ক্ষেত্রে ভালো কাজ হোক মন্দ কাজ হোক, আমরা সবসময় ইন্টেনশন অর্থাৎ মেন্সিয়া পার্টটা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে অন্তর্বর্তী সরকারের যে কর্মকর্তা বৃন্দ ছিলেন, কর্মচারী বৃন্দ ছিলেন, সবার যে কর্মকাণ্ড ছিল বিগত সময়টাতে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটা, সেটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে দেয়ার ইজ আ ল্যাক অফ গুড ইন্টেনশন। ভালো কাজ করার ইচ্ছা ওখানে ছিল না। এটার অসংখ্য উদাহরণ বা নজির আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের মহামান্য হাইকোর্টেই অসংখ্য রিট পিটিশন ফাইল হয়েছে এবং বিভিন্ন রুল মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আদেশ পাওয়া যাচ্ছে, যেখানে পরিষ্কারভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে বা বোঝা যাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার যে কাজে যে সে এসেছিল বা বসেছিল সেইটা না করে তার ইন্টেনশন অন্য কিছু পারপাস সার্ভ করা, অন্যদের পারপাস সার্ভ করা। ইফ আই এক্সপ্রেস ইট মোর স্পেসিফিক্যালি, দেন আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি বিদেশিদের অর্থাৎ ফরেন কান্ট্রিজদের পারপাসটাকে সার্ভ করে গেছেন। আমরা এই গল্পটা অনেক দিন যাবত চলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশিদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন। এইটা আসলে এখন এই গল্পটা, এই স্টোরিটা এখন ফ্যাক্ট হয়ে গিয়েছে। কীভাবে ফ্যাক্ট হয়ে গিয়েছে আমরা যদি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রিসেন্টলি, আমি দু একটা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেখানে একটা ছিল স্পেকট্রাম অর্থাৎ একটা হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপারে করেছিলাম। ওখানে 6,000 কোটি টাকা দুর্নীতির একটা নিলামে দুর্নীতির একটা স্মেল পাওয়া যায়। এর বাইরেও হচ্ছে হামের টিকা ক্রয়ের সময় কোনো টিকা ক্রয় করেনি নাই, অথবা যেটা করেছেন সেটা ইনসাফিসিয়েন্ট এবং সেই মানিও আমরা জানি না ওখানে কী হয়েছে। এর বাইরে আসেন ফরেন চুক্তি, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একটা রাষ্ট্রের ফরেন চুক্তি, এইটার উপরে কিন্তু রাষ্ট্রের সভারেন্টি ডিপেন্ড করে। একটা রাষ্ট্র কিভাবে চলবে অর্থাৎ একটা রাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড সভারেন্টি, এইটা ডিপেন্ড করে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নির্ভর করে হচ্ছে রাষ্ট্রের ফরেন ট্রিটিগুলোর উপরে। একটা রাষ্ট্র কীভাবে চলছে এবং রাষ্ট্র ফরেন ট্রিটি করতে গিয়ে রাষ্ট্র কি তার নিজেকে বিলিয়ে দিচ্ছে কিনা, রাষ্ট্রকে নিজের স্বার্থ বিলীন করে ফরেন কান্ট্রিজের স্বার্থগুলো রক্ষা করছে কিনা। আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেখি, উনি যে কয়েকটা চুক্তি করেছেন, ও ইতিমধ্যে এটা বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মাধ্যমে চলে এসেছে, গণমাধ্যমে। প্রত্যেকটা চুক্তি রাষ্ট্রবিরোধী চুক্তি হয়েছে, রাষ্ট্রের সভারেন্টিকে সিকিউরিটি থ্রেট করে, এবং এই চুক্তিগুলোর মাধ্যমে রাষ্ট্রকে আসলে অন্য কোনো রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা যদি ডিফেক্টোভাবে আসলে তুলে দেওয়া হচ্ছে, আমরা যদি স্পেসিফিক্যালি বলি, আমরা রিসেন্টলি দেখলাম যে ঠিক উনি বিদায় হওয়ার ইমিডিয়েট জাস্ট বিফোর কয়েকদিন আগে, মাত্র কয়েকটা দিন আগে, উনি যে ইউএসের সাথে একটা চুক্তি করেছেন, এর বাইরে আরও অসংখ্য চুক্তি করেছেন। এই চুক্তিগুলোর কি ভ্যালিডিটি আছে কিনা, দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার দোজ ট্রিটিস ইজ ভ্যালিড অর নট। এখন এইটা যদি দেখতে চাই তাহলে আমরা আমাদের সংবিধানে ফেরত যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন কী বলে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর কনস্টিটিউশন কী বলে সেটাও দেখতে হবে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 145A স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে যদি কোনো ফরেন ট্রিটি চুক্তি করতে হয়, সেই চুক্তিটা অবশ্যই করতে হবে হচ্ছে, সেই চুক্তিটা রেডি করে সেটা প্রেসিডেন্টের থ্রুতে করতে হবে। অর্থাৎ চুক্তিটা রেডি করে প্রেসিডেন্টের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা হস্তান্তর করতে হবে। উনি সেটা দেখার পরে উনি এটা পার্লামেন্টে দিবেন এবং পার্লামেন্ট তখন এটা পাস করবে। আদারওয়াইজ একটা ফরেন ট্রিটি উইল বি ইনভ্যালিড। সেটা আমরা আমার লার্নেড ভাই বললো যেটা ভয়েড অফ ইনিশিও হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আর্টিকেল 145A এটাকে প্রপারলি এখানে চুক্তিগুলোতে
ফলো করা হয়েছে কিনা। আমরা দেখেছি অলরেডি বাংলাদেশে পার্লামেন্ট চলমান বা পার্লামেন্ট একটা সেশন চলে গেল, এখন পর্যন্ত এই ধরনের কোনো চুক্তি পার্লামেন্টে আসে নাই এবং পার্লামেন্টে পাস করা হয় নাই। মোর ইম্পর্টেন্টলি যেটা বলবো যে এই চুক্তিগুলোতে যদি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু কনসার্ন হয়, রাষ্ট্রের যদি নিরাপত্তার কোনো ইস্যু থাকে, সেই চুক্তিটা ওপেনলি না করে পার্লামেন্টের গোপন সেশনও করা যায়, করতে হবে। এটি আর্টিকেল 145 এতে ক্লিয়ারলি বলা আছে। আমরা কোনোভাবে কোনো মারফতে জানতে পারিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার অন্তর্বর্তীকালীন সরকার কোনো ফরেন ট্রিটি পার্লামেন্টের প্রেসিডেন্টের থ্রুতে পার্লামেন্টে গিয়েছে এবং সেটা পাস হয়েছে। এর বাইরেও সেন্ট মার্টিন নিয়ে ইস্যু আছে, আরও নানান ইস্যু আছে, আমাদের সভারেন্টি নিয়ে ইস্যু আছে, বিভিন্ন আমাদের ইন্টারনেট অ্যান্ড টেলিকমিউনিকেশন যে বিষয়গুলো আছে, সেখানেও উনি সব কিছু বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছেন এবং সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি মহামান্য হাইকোর্ট বিভাগে। অনেক ওনার করা অনেক আইন, ক্লজ, প্রভিশনস, পলিসি, সেগুলোকে আমরা অলরেডি চ্যালেঞ্জ করেছি মহামান্য হাইকোর্ট বিভাগে এবং ওনার কিছু কর্ম নিয়ে, ওনার কিছু নিলাম বিজ্ঞপ্তি নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে রুল পেয়েছি। একদম যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা ইজ এ ম্যাটার অফ কোয়েশ্চেন। সেটা তো আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা আসলে ছিল কি না, এটা তো অ্যাজ পার কনস্টিটিউশন হয় না, তারপরেও এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, আমরা সেই গল্পে না যাচ্ছি। কিন্তু হোয়াট হি হ্যাজ ডান, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার যে কি করেছেন এই বিগত যে কয়েকদিন যতদিন ক্ষমতায় ছিলেন, শুধুমাত্র টু সার্ভ দ্য পারপাস অফ দ্য ফরেন কান্ট্রিজ, এটাই ছিল ওনার মূল উদ্দেশ্য। অর্থাৎ নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিজের রাষ্ট্রের সিকিউরিটি, নিজের রাষ্ট্রের ভালো মন্দ উনি বিদেশিদের হাতে তুলে দিতে চেয়েছেন। মেইনলি আসলে উনি বিদেশিদের এজেন্ডায় বাস্তবায়ন করেছেন। ওনার কাজগুলো যদি আমাদের 20 কোটি মানুষের সার্বভৌমত্বকে ধ্বংস করে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন হয়, আমাদের রাষ্ট্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বোধহয় এইটা রাষ্ট্রবিরোধী কাজ বলে গণ্য হবে।